দ্য বং স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভীষণ ভালো আছেন। এই তো এখন প্রত্যেকদিন বিকেলবেলা ঝড় হচ্ছে, আর ঝড় হওয়া মানেই গাছ পাকা আমের সারা বাগান জুড়ে ঝরে পড়া। আম কুড়োতে আমরা ছোটবেলায় যেতাম, এখন খুব একটা যাওয়া হয় না। তবে আপনারা কে কে আম কুড়োতে যান বলুন তো? কমেন্টে জানাবেন, ঠিক আছে? আমাদের এই সপ্তাহের গল্প এই আম কুড়োনো নিয়েই। এই গরমের সময়, পাকা আমের সময় একটু আমের গল্পই হয়ে যাক। আমাদের এই সপ্তাহের গল্প আম কুড়োতে সাবধান, সৈয়দ মুস্তফা সিরাজের রচিত। তাহলে চলুন শুরু করা যাক এই সপ্তাহের গল্প। ফুটবল ম্যাচ দেখতে যাব বলে সেজেগুজে তৈরি হচ্ছিলুম। হঠাৎ কোত্থেকে এসে বাধা দিল প্রচণ্ড ঝড় বৃষ্টি। মুহুর্মুহু বিদ্যুতের ঝিলিক আর মেঘের গর্জন অবস্থাটা আরও সাংঘাতিক করে ফেলল। মন মরা হয়ে বসে রইলুম। সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টির দাপট যখন কমে গেল, তখন দেখলুম ছোট মামা কাক ভেজা হয়ে বাড়ি ফিরছেন। একটু পরে পোশাক বদলে একটা লণ্ঠন জেলে ছোট মামা ঘরে ঢুকলেন। আমাকে দেখে বললেন, এ কি রে পুটু, তুই অন্ধকারে ভূতের মতো বসে আছিস যে? বললুম, ধুস, ফুটবল ম্যাচ পণ্ড হয়ে গেল। ছোট মামা টেবিলে লণ্ঠন রেখে বললেন, তাতে কি হয়েছে? যে আমার ঝাঁপুই তোলা বনাম কাকুর হাটের খেলা, ও খেলা কি দেখার যোগ্য? বলে উনি ফিক করে হাসলেন। চাপা স্বরে বললেন, চল বেরিয়ে পড়ি। একটু অবাক হয়ে বললুম, কোথায়? ছোট মামা আরো চাপা স্বরে বললেন, ফেরার সময় শর্টকাটে সিঙ্গে মশাইয়ের বাগানের পাশ দিয়ে এলুম। বললে বিশ্বাস করবি নে পুটু, ঝড় বৃষ্টির চোটে বাগানের সব আম পড়ে গেছে। এই জ্যৈষ্ঠী মাসের আম, বুঝলি তো, সবই গাছ পাকা। অন্ধকারে কি করে দেখতে পেলেন ছোট মামা? তুই একটা বোকার বোকা। ছোট মামা একটু চটে গেলেন। বিদ্যুতের ছটায় দেখলুম না, সারা বাগানের তলায় পাকা আম ছড়িয়ে আছে। চল কুড়িয়ে আনি। কিন্তু ছোট মামা, বাগানে ভোলা আছে যে। ভোলা সাংঘাতিক লোক। ভোঁদা বলছিল সিঙ্গি মশাই ভোলাকে নাকি তার বন্দুকটা দিয়েছেন, দেখতে পেলেই। আমার কথায় বাধা দিয়ে ছোট মামা বললেন, ভোঁদা তার চেয়েও বোকা। সিঙ্গি মশাই বন্দুক দিবেন ভোলাকে? ভোলা বন্দুক ছুটতে জানে। তাছাড়া বন্দুকটা বাড়িতে না থাকলে সিঙ্গি মশাইয়ের বাড়িতে ডাকাত পড়বেই পড়বে, তুই জানিস। ওঠ, দেরি করা ঠিক নয়। দোনামোনা করে বললুম, বন্দুক না পেলেও ভোলা খুব সাংঘাতিক লোক ছোট মামা। ওর গোফ আর চোখ দুটো দেখলেই ভয় করে। ছোট মামা আমার কোনো কথায় কান দিলেন না। কোত্থেকে একটা চটের থলে আর টর্চ নিয়ে এলেন। বললেন, ভোলা এতক্ষণ খেতে গেছে, চলাই। আর শোন, জুতো খুলে ফেল, খালি পায়ে যাব। সিঙ্গি মশাইয়ের আমবাগানটা গ্রামের শেষে মাঠের ধারে। বাগানের মধ্যিখানে একটা মাচার ওপর ছোট্ট ছাউনি আছে। ভোলা সেখানে বসে পাহারা দেয়। সে দারুণ ধূর্ত লোক। বাগানের আনাচে কানাচে কেউ পা বাড়ালে কি করে সে টের পায় কে জানে। টের পেলেই এমন হাঁক ছাড়ে যে পিলে চমকে যায়। গত মাসে কচি আম কুড়োনোর জন্য ভোলার সঙ্গে গিয়ে কি বিপদে না পড়েছিল। আমি তো দিশেহারা হয়ে পালিয়ে বেঁচেছিলুম। ওদিকে ভোঁদা ওর হাতে ধরা পড়ে সে এক কেলেঙ্কারি। ভোঁদাকে শাস্তিটা অবশ্যই দিয়েছিলেন ভোঁদার বাবা হাবল বাবু। পাড়াশুদ্ধ লোকের সামনে কান ধরে ওঠবোস করানো শাস্তি। ছ্যা ছ্যা, ভোঁদা কিছুদিন বাড়ি থেকে লজ্জায় বেরোতে পারিনি, স্কুলে যাওয়া তো দূরের কথা। সেই কথা ভেবে আমার খুব অস্বস্তি হচ্ছিল। কিন্তু ছোট মামার অবাধ্য হওয়ার সাহসও আমার নেই। তাছাড়া ছোট মামা না থাকলে কে আমাকে শহরে কিংবা গঞ্জের মেলায় নিয়ে যাবে? পৃথিবীতে সবসময় কোথাও না কোথাও কত সুন্দর সব ঘটনা ঘটছে। ছোট মামা না নিয়ে গেলে আমি একা সেসব দেখতেই পাবো না। সন্ধ্যার অন্ধকার আজ বেজায় গাঢ়।
আকাশের কোণায় দূরে মাঝে মাঝে বিদ্যুতের ঝিলিক, চারিদিকে ব্যাঙ পোকামাকড় তুলকালাম গান জুড়ে দিয়েছে। সিংহে মশার আমবাগানের দিকে যত এগোচ্ছি তত অস্বস্তিটা বেড়ে যাচ্ছে। ছোট মামা পায়ের কাছে সাবধানে টর্চের আলো ফেলে হাঁটছেন, তার পেছনে থলে হাতে আমি হাঁটছি। কতক্ষণ পর ছোট মামা থমকে দাঁড়িয়ে চাপা স্বরে বললেন, ভোলার কুঁড়ে ঘরটাতে লণ্ঠন জ্বলছে বটে, তবে বাজি রেখে বলতে পারি বেটা ছেলে নেই। কি করে বুঝলেন ছোট মামা? দিঘির পাড়ে টর্চের আলো দেখলুম না, ভোলা ওখান দিয়েই তো খেতে যায়। ভোলার টর্চ আছে বুঝি? থাকবে না, তুই বড্ড বোকাপুটু। রাত বিরেতে টর্চ ছাড়া কেউ বাগান বাহারাতে পারে? তবে আর কথা নয়, আয়, তোকে বাগানের শেষ দিকটাতে এখানে বসিয়ে রাখবো, আর আমি আম কুড়িয়ে আনবো। চুপচাপ বসে থাকবি কিন্তু। ছোট মামা কথাটা বলতে গিয়ে বলতে পারলুম না। ভোঁদা বলেছিল ওই বাগানের কোন গাছে কবে কে নাকি গলায় দড়ি দিয়ে মরেছিল, তার ভূতটা এখনো আছে। তবে সে ভোলার ভয় বেরুতে পারে না। ভোলা বাগানে না থাকলে তবেই সে বেরিয়ে এসে লোকেদের ভয় দেখায়। তো ছোট মামা ধমক দিলেন চাপা গলায়, চুপ, খালি ছোট মামা ছোট মামা বলে এবার আমাকে প্রায় টানতে টানতে নিয়ে চললেন। জল কাদা জমে আছে ঘাসের ফাঁকে, পা পড়ার সঙ্গে সঙ্গে অদ্ভুত শব্দ হচ্ছে। প্রতিবারই ধমক খাচ্ছি। টর্চের আলোর দিকে চোখ রেখে হাঁটতে কি হচ্ছে? ঠিক কথা, আসলে আমি সেই ভূতটার কথা ভেবে এদিক ওদিক তাকাচ্ছিল। কিছুক্ষণ পরে ছোট মামা আমাকে একখানে দাঁড় করিয়ে বললেন, তুই এখানে বসে থাক, আমি গাছ পাকা আম ছাড়া কুড়াবো না। ওই দেখ কত পাকা আম। টর্চের আলোয় হলুদ কয়েকটা আম দেখতে পেয়ে আমি ভূতের ভয়টা ভুলে গেলুম। এসব আম নাকি সেরা জাতের আম, একটুও আঁশ নেই, একেবারে ক্ষীরের সন্দেশের মতো নাকি স্বাদ। থলে নিয়ে ভিজে ঘাসে বসে থাকা যায় না, তাই উঠে দাঁড়ালুম। ছোট মামা এদিকে ওদিকে টর্চের আলো ফেলে পাকা আম কুড়িয়ে আনছেন। মিঠে গন্ধে আমার মুখে জল আসছে, কিন্তু এখন কি আম খাওয়ার সময়? থলে প্রায় অর্ধেক ভরে গেল কিছুক্ষণের মধ্যেই। ছোট মামা বললেন, এবার আমি যাচ্ছি বাতাসাভোগ গাছটার কাছে, খাসা আম বুঝলি পুটু, তুই চুপচাপ বসে থাক, তবে কান খাড়া রাখবি কিন্তু। ভোলা বাগানে আসার সময় গান গাইতে গাইতে আসে, শুনতে পেলেই তুই ডাকবি। ছোট মামা টর্চের আলো ফেলতে ফেলতে আম গাছের অজস্র গুড়ির আড়ালে অদৃশ্য হয়ে গেলেন। কোনো গাছের মাথায় পাখির ডানা জল ছাড়ল, সেই শব্দে আমার বুক ধড়াস করে উঠেছিল। কিন্তু সুস্বাদু আমের মিঠে গন্ধ আমার ভয় টয় ক্রমশ তাড়িয়ে দিচ্ছিল। কতক্ষণ পরে ধূপ ধূপ শব্দে ছোট মামা এসে গেলেন। না, গাছটা খুঁজে পেলুম না। ওদিকে দিঘির পাড়ে টর্চে আলো দেখলুম, ভোলা আসছে। ছোট মামা, বড্ড অন্ধকার যে। টর্চ জ্বালি আর ভোলা দেখতে পাক, খালি বোকার মতো কথাবার্তা। থলেটা আমায় দে, আর আমার এই হাতটা ধরে থাক, ছাড়বি না বলে দিচ্ছি। ছোট মামা আম ভর্তি থলেটা নিলেন, কিন্তু ওর একটা হাত ধরে ছেড়ে দিলুম। উফ, কি সাংঘাতিক হাড়হিম হাত। ছোট মা বললেন, কি হলো, হাত ছাড়লি কেন? আপনার হাত যে বিচ্ছিরি ঠান্ডা। ধুর বোকা, জল কাদায় ঘেটে আম কুড়িয়েছি, হাত ঠান্ডা হবে না? চলে আয় শিগগিরি। এই সময় সত্যি ভোলার হেড়ে গলার গান শুনতে পেল। ছোট মামার বরফের মতো ঠান্ডা হাতটা অগত্যা চেপে ধরেই থাকতে হলো। ছোট মামা এবার প্রায় হন্তদন্ত হয়ে দৌড়ুচ্ছেন, আমিও দৌড়ুচ্ছি। কতক্ষণ দৌড়েছি জানি না, আমি এবার হাঁপিয়ে পড়েছিলুম। কাঁদো কাঁদো গলায় বললুম, ছোট মামা, আমার পা ব্যথা করছে যে। ছোট মামার মনে দয়া হলো, বললেন, অনেকটা ঘুরপথে আসতে হলো, কিন্তু কি আর করা যাবে, এবার আস্তে সুস্তে যাওয়া যাক। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, এখানে ওখানে ঝাঁকে ঝাঁকে জোনাকি জ্বলছে। কাছে কোথায়
আচমকা শিয়াল ডাকতে থাকলো। একটু ভয় পেয়ে বললাম, আমরা কোথায় এসে পড়েছি ছোট মামা? নদীর ধারে। বুঝলি না? ভোলা চোখ রাত বিরেতেও দেখতে পায়, তাই পুরো গ্রামটার পাশ দিয়ে ঘুরতে হলো। বলেই ছোট মামা অদ্ভুত শব্দে হাসলেন। তা পুটু, এবার একটা আম টেস্ট করে দেখি, কি বলিস? সিঙ্গি মশার বাগানের আমি এত নামডাক, দেখি সত্যি কি না। বলেই সেখানেই বসে পড়লেন। তারপর তেমনি অদ্ভুত শব্দে আম খেতে শুরু করলেন। আমি দাঁড়িয়ে আছি আর ভাবছি, এবার আমাকেও একটা আম খেতে দেবেন ছোট মামা। কিন্তু উনি যেন আমার কথা ভুলেই গেছেন। ক্রমাগত আম খাচ্ছেন আর আটিগুলো ছুঁড়ে ফেলছেন। শব্দ শুনে বুঝতে পারছি ওগুলো জলেই পড়ছে। কিছুক্ষণ পরে না বলে পারলুম না, "উম, কেমন আম ছোট মামা?" জিভে একটা শব্দ করে ছোট মামা বললেন, ফার্স্ট ক্লাস। তুই খেলে টের পেতিস পুটু, কিন্তু কি আর করা যাবে, সবগুলোই যে আমি ঝোঁকের বশে খেয়ে ফেললুম। প্রায় ভ্যাঁ করে কেঁদে ওঠার মতো বললুম, সব। হ্যাঁ, তোর কথা মনেই ছিল না, বরং তার বদলে তোকে একটু আদর করি। বলে ছোট মামা আমার মাথায় তারপর মুখে হাত বুলাতে থাকলেন। কি অসহ্য ঠান্ডা হাত! আমি চেঁচিয়ে উঠলুম, না না ছোট মামা, বড্ড ঠান্ডা লাগছে যে। আমের গন্ধ কেমন মিঠে, টের পাচ্ছিস? বল পুটু, এই নে আমার হাত শো। ছোট মামার আঙুল আমার নাকে ঢুকতে আঙুলটা চেপে ধরলুম। তারপরে টের পেলুম আঙুলটা বেজায় শক্ত বটে। আঙুল না হাড়। রাগে দুঃখে কেঁদে ফেললুম। ছোট মামা আদুরে গলায় বললেন, কাঁদে না সোনা, কাল তোমায় আম খাবো। এবার আমি নদীর জলে হাত ধুয়ে আসি। ছোট মামা যে এমন অদ্ভুত কাণ্ড করবেন আমি কল্পনাও করিনি। উনি উঠে গেলেন হাত ধুতে, তো গেলেনই, আর ফেরার নাম নেই। জলের ওপর এতক্ষণে তারা ঝিলমিল করছে দেখতে পেল। এবার একদল শেয়াল জেগে উঠল। তখন ভয় পেয়ে ডাকলুম, ছোট মামা, ও ছোট মামা। কিন্তু কোনো সাড়া এলো না। আমি এবার মরিয়া হয়ে আরো জোরে ডাকতে থাকলুম। কিছুক্ষণ পরে একটু দূরে টর্চের আলো ঝিলিক দিল। তারপর ছোট মামার গলা ভেসে এলো, পুটু, ও পুটু। সাড়া দিলুম। ছোট মামা দৌড়তে দৌড়তে কাছে এলেন। তারপর টর্চের আলোয় খালি থলে দেখে প্রচন্ড খাপ্পা হয়ে বললেন, বিশ্বাসঘাতক, এইটুকু ছেলের হাড়ে হাড়ে এত বুদ্ধি! নদীর ধারে শ্মশানের কাছে আম নিয়ে পালিয়ে এসেছে। তারপর হায় হায় হায়, সব আমগুলো একা সাবার করেছে। অবাক হয়ে বললুম, ছোট মামা, আপনি তো। উনি থাপ্পড় তুলে বললেন, আমি তো মানে, মিথ্যুক কোথাকার! না, ছোট মামা, আপনি তো আমাকে এখানে আমগুলো একা খেয়ে তারপর নদীর জলে হাত ধুতে গেলেন। শাট আপ! দেখি তোর মুখটা শুকে দেখি। আমার মুখে আমের গন্ধ পেয়ে ছোট মামা আরো তর্জন গর্জন জুড়ে দিলেন। ওকে কিছু বলার সুযোগ পাচ্ছিলাম না। একটু পরে উনি হতাশ হয়ে ভিজে ঘাসে পড়লেন। বাতাসে ভোগ আম গাছটা খুঁজে না পেয়ে ফিরে এসে দেখি তুই নেই। ভাবলুম ভোলা আসছে টের পেয়ে তুই বাড়ি চলে গেছিস। বাড়িতে তোকে পেলুম না। তারপর তোকে ডেকে ডেকে, ওহ পুটুরে, তুই এমন করবি ভাবতেও পারিনি রে। বিশ্বাস করুন ছোট মামা, আমি আম খাইনি, আপনিই খেয়েছেন। আবার মিথ্যে কথা! তোর মুখে আমের গন্ধ। আপনি তো আদর করছিলেন এঁটো হাতে, কি সাংঘাতিক ঠান্ডা হাত আপনার। আমার হাত ঠান্ডা? বাজে কথা বলবি নে। বলে ছোট মামা ওর একটা হাত আমার গলায় ঠেকালেন। বল এবার, আমার হাত ঠান্ডা না গরম? কি আশ্চর্য! ছোট মামার হাত তো মোটেও তেমন ঠান্ডা নয়। অমনি বুকটা ধড়াস করে উঠল। তাহলে কে ছোট মামা সেজে আমাকে নদীর ধারে শ্মশানে এনেছিল? তার আঙুলটা নিরেট হাড় কেন? আর ভাবতে পারলুম না। কাঁদো কাঁদো গলায় বললুম, ছোট মামা, তাহলে সিঙ্গি মশাইয়ের বাগানের সেই গলায় দড়ে ভূতটা আপনি সেজে আমাকে এখানে টেনে এনেছিল।
শাট আপ বলে ছোট মামা উঠে দাঁড়ালেন। খালি বাজে গপ্প, মিথ্যুক, লোভী, বিশ্বাসঘাতক, তোর শাস্তি পাওয়া উচিত। থাক তুই শ্মশানে পড়ে, আমি চললুম। ছোট মামা দৌড়তে থাকলেন। আমি মরিয়া হয়ে ওকে অনুসরণ করলাম। ভাগ্যের সঙ্গে টর্চ জ্বেলে দৌড়াতে হচ্ছিল, তাই ওর নাগাল পেতে সুবিধে হচ্ছিল। যাই হোক, বাড়ি ফিরে দুজনে ঘটনাটা চেপে গিয়েছিল। ছোট মামা বলে দিলে মা ওকে খুব বকাবকি করতেন। আমি বললে শুধু মা নন, বাবাও আমাকে মিথ্যুকে চূড়ামণি আর পেটুক সাব্যস্ত করে একটা জব্বর শাস্তি দিতেন। ছোট মামার রাগ করতে 3 দিন লেগেছিল, তবে আমার কথা উনি কিছুতেই বিশ্বাস করেননি। আমার মনে এই দুঃখটা আজও থেকে গেছে। তবে ঠকে শিখেছি, আম কুড়োতে গেলে সাবধান থাকাই উচিত। আর হ্যাঁ, ভোনাকে ঘটনাটা চুপি চুপি বলতেই সে আমায় চিমটি কেটে বলেছিল, তুই সত্যি বড্ড বোকাপুটু। গলায় দড়ি ব্যাটা ছেলে যখন আম সাবার করছিল, তুই রাম চাইলেই পারতিস। রাম নামে সব ভূত জব্দ, আমের বদলে রাম, মনে রাখিস। আশা করছি আমাদের এই সপ্তাহের গল্প আপনাদের ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের জানাবেন। আপনাদের সাথে আবার দেখা হবে পরের সপ্তাহে অন্য কোনো নতুন গল্প নিয়ে।